সবার বাসায় এখন ভরপুর কোরবানির মাংস আছে। এই কোরবানির মাংস থাকতে থাকতেই এই রেসিপিটা একবার ট্রাই করে নিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। সবসময় একই রেসিপিতে মাংস রান্না খেতে খেতে মানুষের মুখে একটু অরুচি ধরে গেছে। তো সেই জন্য এখন একটু অন্য ধাঁচের রান্না। এটা হচ্ছে বাহিরের দেশের রেসিপি। আর এই রেসিপিটার নাম হচ্ছে থেসা বিফ। তো এটা কিন্তু আপনারা ইচ্ছে করলে শুধু বিফ নয়, মাটন দিয়েও করতে পারেন। এমনকি চিকেন দিয়েও করতে পারেন। অসাধারণ লাগবে। খেতে কিন্তু দারুণ লাগে। মশলাপাতি খুব একটা বেশি লাগে না। আর এই থেসা বিফ রান্না করতে কোনো রকমের বাটা মসলা লাগবে না, সবকিছু কাটা মসলা। এই কাটা মসলা দিয়েও যে এত অসাধারণ একটা রেসিপি হয়, আর এই গরুর মাংসের রেসিপিটা যে খেতে এতটা মজার হয়, এটা না খেলে কিন্তু আমি জানতেই পারতাম না। তবে আমিও কিন্তু এই ১ম এই রেসিপিটা করলাম। ব্যাচেলরদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি হবে। কারণ ওরা কখনোই বাটাবাটির ঝামেলায় যেতে চায় না। তাই ওদের জন্যই এটা একটা পারফেক্ট রেসিপি। রেসিপিটি কত সহজ এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। যদি রেসিপিটা দেখেন আর একবার ট্রাই করেন তখনই বুঝতে পারবেন এটা কতটা সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিটি দেখে নেই। এই থেসা বিফ রান্না করার ১ম এই আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কতটুকু সরিষার তেল। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে সয়াবিন তেল দিতে পারেন। তো দিয়ে দিলাম ২ টুকরো দারচিনি, ৩ টা এলাচ, ২-৩ টা লবঙ্গ, তারপর ২ টা তেজপাতা আর দিয়ে দিলাম এখানে ১/২ চা চামচ আস্ত জিরা। তো তারপরে এগুলো একটু নেড়ে-চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিলাম আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো একদম লাল, লাল করে ভাজার কোনো দরকার নেই। মোটামুটি ভাজা হলেই হবে। আর তারপর এখানে আমি ১ কেজি গরুর মাংস হাড় চর্বি সহ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সেই মাংসটা এখানে দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে ১৫ থেকে ২০ মিনিটের মতন রান্না করে নিতে হবে। তারপর এখন আমি এটা ঢেকে রেখে দিলাম আর মাঝে, মাঝেই ফাঁকে, ফাঁকে নাড়াচাড়া করে দেব। আর বিশেষ দ্রষ্টব্য হচ্ছে এই মাংসগুলো ভাজা হওয়ার আগে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। তো এইভাবে করেই ভেজে নিতে হবে কিছুক্ষণ। মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। প্রায় ১০ মিনিট হয়ে গেছে। আরো কিছুক্ষণ রান্না করব। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। আর শুরুতেই বলেছিলাম যে এটা বাহিরের দেশের রেসিপি। আসলে কিন্তু এটা খুব বেশি দূরের দেশের রেসিপি না। আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, ইন্ডিয়ার যে মহারাষ্ট্র আছে সেই মহারাষ্ট্রের একটা রেসিপি। তো ওরা কিন্তু এই রেসিপিটা করেছিল মাটন দিয়ে। তো আমি বিফ দিয়ে করলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু মাটন দিয়েও করতে পারেন। ওরা মাটন বলে, আমরা কিন্তু খাসির মাংস বলি। তো খাসির মাংস দিয়েও করতে পারেন। আবার এটা কিন্তু চিকেন দিয়েও করা যায়। তারপরে প্রায় ২০ মিনিটের মতো খুব ভালোভাবে মাংসগুলো ভাজা হওয়ার পরে এখানে আমি ৩ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। কারণ এই মাংসটা সম্পূর্ণরূপে সিদ্ধ হতে হবে। তো এখন আমি ঢেকে রেখে দিলাম আর আগুন কিন্তু আছে ওই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি অবস্থায়। তো এভাবে এখন মাংসগুলো রান্না করব প্রায় ৩০ থেকে ৪০ মিনিট। এখন আমি এই হাঁড়িটা অন্য চুলায় নিয়ে দিলাম আর এই চুলায় আমি এখন একটা মসলা তৈরি করে নেব। তো আমি এখন চুলায় বসিয়ে দিলাম আরেকটা ফ্রাই প্যান আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া। এখানে বড় ২ টা রসুনের কোয়া আছে। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, লাল, সবুজ ২ টাই মিক্সড। এখানে প্রায় ১৭-১৮ টা কাঁচামরিচ আছে। আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে শুকনা মরিচও দিতে পারেন। তবে এই রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই বেশি ভালো লাগে। আর এই রসুন পেঁয়াজগুলো কিন্তু ভাজার জন্য কোনো রকমের তেল, পানি কিচ্ছু লাগবে না। একদম শুকনো কড়াইয়ে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন রসুন আর মরিচের গায়ে একটু দাগ লেগে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঠাসা করে ধরে ১ মুঠো ধনেপাতা। ধনেপাতাগুলো কিন্তু একটু ছোট, ছোট করে কাটা আছে। তারপর আবারও এগুলো একটু নেড়ে-চেড়ে নিতে হবে। তারপর ধনেপাতাগুলো যখন একটু নরম হয়ে আসবে, তখনই ভাজা শেষ করে ফেলতে হবে। তো এখন কিন্তু এগুলোর ভাজা শেষ। এখন আমি এই মসলাটা তুলে রাখবো। ফ্রাই প্যানটা তুলে রাখলাম আর তারপর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম। আর এদিকে একটা হামানদিস্তা নিয়ে নিলাম। আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ভেজে রাখা রসুন, কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা। তো সবটাই দিয়ে দিলাম আর তারপর হামানদিস্তা দিয়ে এগুলো একটু থেতো করে নিতে হবে। একেবারেই কিন্তু বাটাবাটি করা যাবে না। আপনারা ইচ্ছে করলে কিন্তু শিলপাটায় নিয়েও একটু থেতো করে নিতে পারেন।
মসলাটা একদম রেডি হয়ে গেছে আর এটার কিছু করতে হবে না। এখন এই মসলাটা আমি একপাশে রেখে দিব আর তারপর এর মধ্যে কিন্তু প্রায় ৪০ মিনিট হয়ে গেছে আমি মাংসটা সিদ্ধ বসিয়েছি। তো ওইটা সিদ্ধ হচ্ছে আর তারপর আমি আবারও কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে অল্প একটু আদা কুচি, কুচি করে নিয়েছি একদম মিহি কুচি আর এদিকে কিছু পেঁয়াজ কুচি, কুচি করে নিয়েছি। আর তারপর এখানে আবারও আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। মানে পুরোটা রান্নায় যেটুকু সরিষার তেল লাগবে তার অর্ধেকটা দিয়েছি আগে আর অর্ধেকটা আমি এখন দিলাম। এখন এগুলো একটু ভালোভাবে নেড়ে-চেড়ে লাল করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজ আর আদাগুলো কিন্তু একটু লাল, লাল হয়ে গেছে। অনেক বেশি লাল কালো করা যাবে না, এরকম হালকা, হালকা লাল হতে হবে। তো ঠিক এই পর্যায়ে যেই মসলাটা আমি হামানদিস্তা থেতো করে নিলাম, সেই মসলাটা সবটা দিয়ে দিলাম। আর অল্প একটু পানি দিয়ে হামানদিস্তাটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আর এখন হাতা দিয়ে নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে যে মাংসটা আমি সিদ্ধ করে রাখলাম সেই মাংসটা সবটা দিয়ে দিলাম। আর মাংসের সাথে কিন্তু কিছুটা সিদ্ধ করা পানি ছিল, সেই পানিটা কিন্তু রেখে দিয়েছি, আমার একটু পরেই কাজে লাগবে। তো এখন এই মাংসগুলোও নেড়ে-চেড়ে মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রান্নার শুরুতে কিন্তু এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, তো এখন আরো একটুখানি লবণ দিয়ে দিলাম। আর একটুখানি করে হলুদ দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে। আর এই রান্নাটার মধ্যে কিন্তু হলুদ না দিলেও চলে। তবে আমরা বাঙালি বলে কথা, আমাদের একদম হলুদ না হলে আবার আমাদের কেমন, কেমন যেন লাগে মাংসগুলো দেখতে। তো সেজন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। আর তারপর নেড়ে-চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংস সিদ্ধর যে পানিটা রয়ে গেছিল, সেই পানিটা দিয়ে দিলাম। বাড়তি কোনো পানি দিব না কিন্তু। তো আবারও একটু নেড়ে-চেড়ে মাংসের সাথে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। তো কিছুক্ষণ পর কিন্তু বলক এসে গেছে। একদম টগবগ করে বলক আসতে হবে। এর মধ্যে কিন্তু অনেক বেশি ঝোল ভালো লাগে না, আবার একবারে মাখা, মাখাও ভালো লাগে না। এই যে এখন যেরকম দেখতে পাচ্ছেন এই অবস্থাতেই কিন্তু থাকবে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন গরম, গরম সার্ভিং ডিশে তুলে নেব। দেখলেন তো কত অল্প মসলা দিয়ে এই মাংসটা কিভাবে রান্না করে ফেললাম। আর কোনো রকমের বাটাবাটির ঝামেলায় কিন্তু যেতে হয়নি। তারপরও খেতে অসাধারণ হয়েছে। কালারটাও কিন্তু এসেছে খুবই সুন্দর। আর এতটাই সফট হয়েছে, একটা মাংস ভেঙে আপনাদেরকে দেখাই যে এটা কতটা সফট হয়েছে। এই মাংসটা ছেঁড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। তো আমি আশা করি আপনারা বাসায় এই কোরবানির মাংস থাকতে থাকতেই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস যদি এই রেসিপিটা ট্রাই করেন আপনারা কিন্তু এই থেসা বিফের প্রেমে পড়ে যাবেন। আমার বিশ্বাস আপনারা অনেক পছন্দ করবেন। আমার ঘরে যেহেতু সবাই ভীষণ পছন্দ করেছে, আপনারাও পছন্দ করবেন। লাল কাঁচামরিচ ছোট, ছোট টুকরো, টুকরো করে কেটে উপরে একটু ছড়িয়ে দিলাম জাস্ট একটু দেখতে সুন্দর দেখার জন্য। তো আমার আজকের এই থেসা বিফ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।